থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। শুরুতেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আমার তরফ থেকেও হ্যাপি নিউ ইয়ার। 3D অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 1 মিনিট 26 সেকেন্ডে। সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধে আমরা আবার নিয়ে এসেছি কর্নেল সিরিজের 5ম গল্প। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য থ্রিলার স্টেশনের তরফ থেকে লেখকের পরিবারবর্গকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে দেশ পাবলিশিং প্রকাশিত কিশোর কর্নেল সমগ্র থেকে। আর হ্যাঁ, অনিবার্য কারণবশত গল্প দিতে দেরি হওয়ার জন্য আমরা সত্যিই দুঃখিত। তবে হ্যাঁ, এই নতুন বছরে পরপর কিন্তু অনেক গল্প থাকবে, তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন। শুরু হচ্ছে আজকের গল্প, নীলপুরের নীলা রহস্য। শ্রাবণ মাসের সন্ধ্যা, টিপটিপিয়ে বৃষ্টি পড়ছিল। কর্নেলের ড্রয়িং রুমে বসে কফি খেতে খেতে প্রাইভেট ডিটেকটিভ কে হালদার, মানে আমাদের প্রিয় হালদার মশাইয়ের পুলিশ জীবনের গল্প শুনছিলাম। রোমাঞ্চকর সব গল্প। হালদার মশাই বলছিলেন, বৃষ্টি বাদলা রাত্রিরে স্বর্গ চুরিকরণের খুব সুবিধা। কেন না, ঠান্ডা ওয়েদারে লোকেরা হেভি ঘুমায়। তো তখন আমি রাজশাহী জেলার চণ্ডীপুরের থানার অফিসার ইনচার্জ। লোকে তখন কইতো বড় বাবু। এক বর্ষার রাত্রিরে কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বুজে চুরুট টানছিলেন। হঠাৎ বললেন, হালদার মশাই, ঠান্ডা ওয়েদারে তো বড়বাবুদের ঘুম আরো হেভি হওয়ার কথা। হালদার মশাই মাথা নেড়ে বললেন, কি যে কর্নেল স্যার, আরে তখন তো ব্রিটিশ আমল। গল্পে বাধা পড়ায় বিরক্ত হয়ে বললুম, আহা, ওই যে এক বর্ষা রাত্রে কি হয়েছিল তাই বলুন শুনি। ঠিক এই সময় আরও রসভঙ্গ করে ডোরবেল বাজল এবং কর্নেল হাঁকলেন, ষষ্ঠী। একটু পরে একজন ধুতি পাঞ্জাবি পরা নাদুস নুদুস গড়নের প্রৌঢ় ভদ্রলোক ঘরে ঢুকে কর্নেলকে নমস্কার করে বললেন, চিনতে পারছেন তো স্যার, আমি নীলপুরের অঘোর অধিকারী। তা মনে করুন 4-5 বছর আগের কথা। সেই যে রায়মশাইয়ের বাড়িতে আমাকে দেখেছেন, তারপর মনে করুন হঠাৎই এসে পড়তে হলো। কর্নেল একটু হেসে বললেন, বলুন অঘোরবাবু। অঘোরবাবু সোফায় বসে পড়লেন। তারপর বললেন, তা মনে করুন 3:25 ট্রেনে চেপেছি। দমদমের দাঁড়িয়ে রইল ঠায় 1 ঘন্টা। শিয়ালদা পৌঁছতে তা মনে করুন 6:30। বুঝলুম এই মনে করুন বলাটা ভদ্রলোকের মুদ্রা দোষ। উনি ব্যস্তভাবে কাঁধের ব্যাগটা কোলে টেনে নিয়ে হাতটা ভরলেন ওতে। তারপর একটা চশমার খাপ বের করলেন। ভাবলুম চশমা পরবেন হয়তো, কিন্তু আমাকে অবাক করে চশমার তলা থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে উনি কর্নেলকে দিলেন। কর্নেল কাগজটার ভাঁজ খুলতে খুলতে বললেন, রায়মশাইয়ের চিঠি। অঘোর অধিকারী বললেন, তা মনে করুন রায়মশাই নিজেই আসতেন, কিন্তু বাড়ি ছেড়ে আসবেন কি করে, যা অবস্থা। তাই চিঠি লিখে মনে করুন আমাকেই পাঠালেন। এদিকে ফেরার ট্রেন রাত্রি 8:05। সব ট্রেন তো আর নীলপুর স্টেশনে দাঁড়ায় না। তারপর মনে করুন আমি রাত বিরেতে রায়মশাইয়ের কাছে না থাকলেও চলে না। কর্নেল ততক্ষণে চিঠিটা পড়ে ফেলেছেন। বললেন, চিঠিটা আপনি চশমার খাপে ঢুকিয়ে রেখেছিলেন কেন অঘোরবাবু? অঘোরবাবু বিষণ্ণ মুখে বললেন, আজকাল মনে করুন কি যেন হয়েছে, কিছুই মনে থাকে না। চশমার খাপের ভিতরে চিঠিটা রাখলে মনে থাকবে। কেন জানেন স্যার? সঙ্গে একটা বই এনেছি। ট্রেন জার্নিতে সময় কাটাতে বইয়ের মতো জিনিস নেই। এদিকে মনে করুন সারাক্ষণ চোখে চশমা পরেও থাকতে পারি না। নতুন চশমা নিয়েছি তো, তাই মনে করুন। কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, ছাতি আনেননি দেখছি।
আসবার সময় ট্যাক্সি পেয়েছিলেন, এখন নাও পেতে পারেন। ঠিক বলেছেন স্যার, কিন্তু মনে করুন ছাতি এনেছিলুম, কিন্তু ওই যে বললুম কিছুই মনে থাকে না, ট্রেনে ফেলে এসেছি। তারপর মনে করুন ট্যাক্সির লাইনে দাঁড়িয়ে থাকার সময় মনে পড়ল, এখনই উঠছি স্যার, শিয়ালদার কাছাকাছি ছাতার দোকান আছে, একটা কিনে নেবক্ষণ। এই বলে পা বাড়িয়ে অঘোরবাবু হঠাৎ ঘুরে দাঁড়ালেন। ওই যা, বলতে ভুলে গেছি, আমি যে মনে করুন আপনাকে রায়মশাইয়ের চিঠি দিলুম, তার প্রমাণ আনতে বলেছেন উনি। আমারও ভুলো মন, আর রায়মশাইও মনে করুন আজকাল কাউকে বিশ্বাস করেন না, আমাকেও না। তাই মনে করুন চিঠি যে পেলেন তার একটুখানি প্রমাণ। কর্নেল এবার তাকে একটু আশ্বস্ত করে বললেন, দিচ্ছি। তারপর টেবিলের ড্রয়ার থেকে তার একটা নেম কার্ড বের করে উল্টো পিঠে কিছু লিখে দিলেন। কার্ডটা অঘোরবাবু যথারীতি চশমার খাপে ভরে নমস্কার করে বেরিয়ে গেলেন। হালদার মশাই হাসলেন। খালি কয় মনে করুন, কি কাণ্ড! বললুম, তা মনে করুন ভুলো মনের মানুষ, তাই মনে করুন অর্থাৎ স্মরণ করুন বলেন। হালদার মশাই আরও হেসে অস্থির হলেন। কর্নেল চুরুটের ধোঁয়া ছেড়ে বললেন, জয়ন্ত ঠিকই ধরেছে, তবে মনে করুন বলেও সব কিছু ঠিকঠাক মনে পড়ে না। নীলপুর কৃষ্ণনগরের কাছে, ওখানকার সরপুরিয়া বিখ্যাত। রায়মশাই আমার জন্য এক প্যাকেট সরপুরিয়া পাঠিয়েছিলেন, অঘোরবাবুর ব্যাগে সেটা থেকে গেছে। হালদার মশাই তড়াক করে উঠে দাঁড়ালেন। ওনারে রাস্তায় গিয়া ধরবো নাকি? আহা, সরপুরিয়া কত খাইছি! আহা হা হা! এই বলে জিভে জল টানার ভঙ্গি করলেন তিনি। তারপর দরজার দিকে পা বাড়ালেন। অমনি আবার ডোরবেল বেজে উঠল। কর্নেল হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরেই আবার অঘোর অধিকারীর আবির্ভাব ঘটল। কাঁচুমাচু মুখে তিনি ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে বললেন, ভুলো মনের এই এক জ্বালা, রায়মশাই মনে করুন স্যারের জন্য সরপুরিয়া পাঠিয়েছেন, দিতেই ভুলে গেছি। মিষ্টান্নের প্যাকেটটা হলদে পলি ব্যাগে মোড়া ছিল। দুহাতে কর্নেলকে এগিয়ে দিয়ে অঘোরবাবু চলে যাচ্ছিলেন। হালদার মশাই সকৌতুকে বললেন, তো মনে করুন আর কিছু আছে নাকি? আগে না, এবার মনে করুন বিদায় নি, ট্রেন ফেল হবে। অঘোরবাবু, ছাতা, রাস্তায় ছাতা কিনতে ভুলবেন না যেন। তা মনে করুন বউবাজারের মোড়ের দোকান থেকে কিনে ফেলবো, বৃষ্টি পড়ছে, এবার আর ভুল হবে না। আচ্ছা, নমস্কার, আসি। হ্যাঁ, এই বলে নমস্কার করে অঘোরবাবু সবেগে বেরিয়ে গেলেন। কর্নেল বললেন, বৃষ্টির সন্ধ্যায় সরপুরিয়া খেতে মন্দ লাগবে না, আরেক দফা কফিও খাওয়া যাবে। বলে তিনি ষষ্ঠীচরণকে ডেকে 3টে প্লেট আর 3টে চামচ আনতে বললেন। ষষ্ঠী তক্ষুনি প্লেট আর চামচ এনে দিল। কর্নেল প্যাকেট খুলে সরপুরিয়া চামচে তুলে একটা প্লেটে নিজের জন্য একটুখানি রাখলেন। তারপর হালদার মশাই আর আমার প্লেটে অনেকখানি তুলে দিলেন, বাকিটা ষষ্ঠীর জন্য রাখলেন। ষষ্ঠী ততক্ষণে কফির জল গরম করতে গেছে। হঠাৎ দেখি কর্নেল প্যাকেটটার তলার কাগজটা সরিয়ে একটা মুখ আঁটা খাম বের করেছেন। হালদার মশাই খাওয়া বন্ধ করে গুলি গুলি চোখে তাকিয়ে রইলেন। আমি বললুম, এ কি অদ্ভুত তো। কর্নেল একটু হেসে বললেন, হ্যাঁ, অদ্ভুত। নীলপুরের শিবশম্ভু রায়ের এই চিঠিটাই আসল চিঠি। অঘোরবাবু বললেন, আজকাল রায়মশাই তাঁকেও বিশ্বাস করেন না, তাই খোলা চিঠিতে আমাকে শুধু ওর বাড়িতে শিগগির একবার যেতে বলেছেন। কোথায় নাকি আশ্চর্য প্রজাতির পরগাছা দেখেছেন ইত্যাদি। তারপর এক প্যাকেট সরপুরিয়া পাঠানোর কথা লিখে আন্ডারলাইন করে দিয়েছেন। কিন্তু আমি অঘোরবাবুকে ইচ্ছে করেই সরপুরিয়ার প্যাকেটের কথাটা মনে করিয়ে দিইনি। গোয়েন্দাপ্রভুর অবাক হয়ে শুনছিলেন। বললেন, দেননি কেন? পরীক্ষা করতে চেয়েছিলুম সত্যিই উনি ভুলো মনের মানুষ কি না। বলে কর্নেল খামটা টেবিলে পেপার ওয়েট চাপা দিয়ে রাখলেন। তারপর সরপুরিয়াটুকু তাড়িয়ে তাড়িয়ে খেলেন। হালদার মশাই বললেন, বহু বৎসর সরপুরিয়া খাই নাই। জয়ন্তবাবুরে কই মিষ্টান্ন খাইয়া জল খাইবেন না, যেন অ্যাসিডিটি হইতে পারে। ঠিক বলেছেন, জলের বদলে কফি নিরাপদ। খামের ভেতর গোপন চিঠিতে নীলপুরের রায়মশাই কি লিখেছেন তা জানার জন্য খুব আগ্রহ হচ্ছিল, কিন্তু কর্নেলের কোনো তাড়াই লক্ষ্য করছি না। ষষ্ঠীচরণ ট্রেতে কফি আনলো।
কর্নেল তাকে বাকি সরপুরিয়া ভর্তি প্যাকেটটা দিলে সে খুশি হয়ে নিল এবং একগাল হেসে বলল, বাবা মশাই একবার ঠিক এইরকম সন্দেশ এনেছিলেন। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, সরপুরিয়া। আগে মনে পড়েছে বটে। বলে ষষ্ঠী চলে গেল। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, নীলপুর নামের একটা ইতিহাস আছে বুঝলে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ওখানে নীলের চাষ হতো। একটা নীলকুঠিও ছিল, তার সে ভেঙে চুরে কবে জঙ্গল গজিয়েছিল। নদীর ধারে ওই জঙ্গলে একসময় বাঘ থাকত। 4 বছর আগে সেই জঙ্গলে নির্ভয়ে ঘোরাঘুরি করেছিল। ওখানে একটা শ্মশান আছে, কিন্তু স্থানীয় লোকেরা রাজবীরেতে সেই শ্মশানে মরা পোড়াতে গেলে ধুমধুমার বাধায়। ধুমধুমার তার মানে? কয়েকটা ডে লাইট জেলে লাঠি সড়কি বন্দুক নিয়ে ঢাক ঢোল বাজাতে বাজাতে শ্মশানে যায়। সে কি কেন? নীলকুঠির জঙ্গলে নাকি একটা মরা খেকো পিশাচ আছে। পিশাচ? কোন কি? হালদার মশাই পিশাচকে পিশাচ বলেন জানি, কিন্তু আমি রায়মশাইয়ের ওই গোপন চিঠিটার জন্য উসখুস করছিলাম। বললুম, কর্নেল, ওই চিঠিতে পিশাচের খবর আছে নিশ্চয়ই? কর্নেল এবার খামের মুখ ছিঁড়ে নিয়ে বললেন, থাকতেও পারে। সেবার ওখানে গিয়ে রায়মশাইয়ের বাড়ির দোতলা থেকে দুপুর রাতে একটা অমানুষিক গর্জন শুনতে পেয়েছিল। গর্জনটা ভেসে এসেছিল জঙ্গলের দিক থেকে, কিন্তু আগেই বলেছি দিনের বেলায় জঙ্গলে ঘোরাঘুরি করে কোনো পিশাচ আমি দেখিনি। গোয়েন্দাপ্রবর বলে উঠলেন, গর্জন শুনছিলেন? কিসের গর্জন? জানি না। এই বলে কর্নেল চিঠিটা পড়তে লাগলেন। পড়ার পর তিনি চিঠিটা হালদার মশাইকে দিয়ে বললেন, দেখুন রায়মশাইয়ের হারানিধি উদ্ধার করতে পারেন কিনা। প্রাইভেট ডিটেকটিভ চিঠিটা পড়ছিলেন। তাঁর গোঁফটা উত্তেজনায় তীর তীর করে কাঁপছিল। আমি একটু উঁকি মেরে দেখলুম, চিঠিতে শুধু লেখা আছে, আমার মহা সর্বনাশ হয়েছে। পূর্বপুরুষদের সযত্নে রক্ষিত রত্ন নীলা হারিয়ে গেছে। এ বাজারে 10 লক্ষ টাকা দাম। দয়া করে শীঘ্র এসে উদ্ধারের ব্যবস্থা করুন। কর্নেল বললেন, নীলাটা আমাকে দেখিয়েছিলেন রায়মশাই। প্রায় ধরো মুরগির ডিমের সাইজ। রত্নটার নীল রঙে আলো পড়লে চোখ ঝলসে যায়, কিন্তু ওটা হারালো কি করে সেটা লেখেননি। প্রাইভেট ডিটেকটিভ কে হালদার উত্তেজিতভাবে বললেন, নীলপুরে যাওনের দরকার। কর্নেল স্যার কখন যাইবেন কন? আমি আপনার লগে লগে যামু, নাকি আমি একা যামু? তাই যান। ভোরে এসপ্ল্যানেড থেকে বাস ছাড়ে। ট্রেনের চেয়ে বাসই ভালো, তবে একটু হাঁটতে হবে। এই যা। নীলপুরকে নেহাত পাড়া গাঁ ভেবেছিলুম। পরদিন দুপুরে সেখানে পৌঁছে দেখলুম জমজমাট বাজার এবং একতলা দোতলা প্রচুর বাড়ি আছে, বিদ্যুৎ আছে। শিবশম্ভু রায়ের বাড়ি নীলপুরের শেষ প্রান্তের নদীর ধারে। উঁচু পাঁচিল ঘেরা সেকেলে গড়নের দোতলা বাড়ি, তবে পাঁচিল এবং বাড়ির অবস্থা জরাজীর্ণ। এদিকটায় আমবাগান আর এখানে ওখানে ঝোপ জঙ্গল গজিয়ে আছে। বাড়ির গেটের অবস্থাও শোচনীয়। কর্নেল বললেন, 4 বছর আগে রায়ভবনের এমন অবস্থা ছিল না। বোঝা যাচ্ছে রায়মশাই আর বাড়ি মেরামতে মন দেননি। অবশ্য দিয়েই বা কি করবেন? এক ছেলে এক মেয়ে। ছেলে থাকে আমেরিকায়, মেয়ে ব্যাঙ্গালোরে। গেটের সামনে গিয়ে দাঁড়াতেই অঘোরবাবু বেরিয়ে এলেন। একগাল হেসে বললেন, এসে গেছেন স্যার? তা কিসে এলেন? মনে করুন বাসে তো বেজায় ভিড়, তারপর মনে করুন রাস্তাঘাট একেবারে খানাখন্দে ভরা। কর্নেল বললেন, আমরা বাসে এসেছি অঘোরবাবু। কি সর্বনাশ! ট্রেনে এনে মনে করুন আরামে আসতেন। এই বলে বাড়ির দিকটা একবার দেখে নিয়ে চাপা স্বরে ফের বললেন, একটা অনুরোধ স্যার, রায়মশাইকে যেন দয়া করে বলবেন না আমি কাল সন্ধ্যাবেলায় আপনার কাছে গেছি। আগে মনে করুন আমি দুপুরেই গেছি। কেন বলুন তো? অঘোরবাবু কাঁচুমাচু মুখে বললেন, রায়মশাই মনে করুন আমাকে সকালেই পাঠিয়েছিলেন। স্টেশনে যাওয়ার সময় শুনলুম ফরেস্ট অফিস থেকে নানা রকম গাছের চারা বিলি হচ্ছে। আমার মনে করুন বাগান করার খুব শখ। ওপাশে রায়মশাইয়ের পোড়ো জমিতে মনে করুন গাছের চারাগুলো পুঁতব।
রায়মশাই বাড়ির ভিতরে মনে করুন বুঝেছি, সাপের ভয়ে বাড়ির ভেতরে গাছপালা ঝোপঝাড় গজাতে দেন না। তা আপনার কাছে কাল সন্ধ্যায় তো গাছের চারা দেখিনি। ওগুলো স্টেশনে হরির কাছে রেখে গিয়েছিলাম। আগে হরির মনে করুন চায়ের দোকান আছে স্টেশনে, খুব ভালো লোক স্যার। তারপর মনে করুন কাল রাত্রে ফেরার সময় চারাগুলো নিয়ে এসেছি। রায়মশাই আপনারা তো দেরি করার কারণ জিজ্ঞেস করেননি? তার করবেন না, মনে করুন ওকে বলেছি রেল অবরোধ হয়েছিল। এই সময় দোতলার জানলা থেকে কারো একটা ডাক ভেসে এলো। অঘোরবাবু চেঁচিয়ে বললেন, রায়মশাই, মনে করুন কর্নেল সাহেব এসে গেছেন। তারপর গেটের দিকে ঘুরে হন্তদন্তভাবে পা বাড়ালেন। একবার পিছনে ঘুরে আমরা ওকে অনুসরণ করছি কিনা সেটাও দেখে নিলেন। বাড়ির ভেতর ঢুকে দেখলুম লম্বা চওড়া চৌকো সেকেলে লাইম কংক্রিটের একটা উঠোন। ডান দিকের পাঁচিলের একপাশে সমান্তরাল কিছু দেশি ফুলের গাছ আছে, কিন্তু গাছগুলোর তলা পরিষ্কার। একটা টিউবওয়েল আছে, ফ্রক পরা এক কিশোরী বালতিতে জল ভরছিল। আর বাঁ দিকের পাঁচিল ঘেঁষে একটা চালা ঘর, টালির চাল। দেখেই বুঝতে পারলুম যে সেখানে গরু থাকে। নিচের বারান্দায় রায়মশাইকে দেখা গেল। লম্বা শীর্ণ এক বৃদ্ধ মানুষ, গায়ে ফতুয়া এবং হাঁটু অবধি তোলা ধুতি। তার হাতে একটা ছড়ি, মুখে পাকা গোঁফ, মাথার চুল কিন্তু কাঁচা পাকা এবং মধ্যিখানে সিথি। চেহারায় একটা আভিজাত্য রয়েছে। কর্নেলকে নমস্কার করে বললেন, আসুন কর্নেল সাহেব, আপনি না এসে যে পারবেন না এই বিশ্বাস অবশ্য ছিল, কারণ ইংরেজিতে ওকে লিখে কাঠ পাঠিয়েছেন। অঘোর যে কাঠখানা এনেছে এই যথেষ্ট, ওর আজকাল কিছুই নাকি মনে থাকে না। কর্নেল আমার সঙ্গে রায়মশাইয়ের পরিচয় করিয়ে দিলেন। রায়মশাই বললেন, বাবা জীবন আমার ছেলের বয়সী, কাজেই তুমি বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। অঘোরবাবু নিচের তলায় একটা ঘরের তালা খুলছিলেন। রায়মশাই বললেন, এখনও ঘরে নয়, কর্নেল সাহেব আগে আমার ঘরে যাবেন। অঘোর, কিনু ঠাকুরকে বলে এখনই কর্নেল সাহেবের জন্য কফির ব্যবস্থা করো, দেরি করো না। দোতলায় উঠে চওড়া বারান্দা দিয়ে হেঁটে শিবশম্ভু রায় মাঝখানের একটা ঘরের তালা খুললেন। চাবি তার পইতে বাঁধা ছিল। ঘরের জানলাগুলো বড় এবং খোলা, পর্দা একপাশে গুটানো আছে। পর্দার অবস্থা দেখে বুঝলুম বাড়িটার মতোই জীর্ণ এবং বিবর্ণ। এক পাশে রয়েছে উঁচু মেহগিনি পালঙ্ক, আর অন্য পাশে গদি আঁটা কয়েকটা চেয়ার, একটা প্রকাণ্ড টেবিল, টেবিলে কী সব কাগজপত্র, ফাইল এবং অ্যালার্ম ঘড়ি, এবং একটা ছোট্ট বাক্স। হোমিওপ্যাথি ওষুধের বাক্স মনে হলো। তার পাশে দুটো মোটা অভিধানের মতো বই, নিশ্চয়ই হোমিও মেটেরিয়া মেডিকা। ফ্যান চালিয়ে দিয়ে রায়মশাই বললেন, বসুন আপনারা, আমি আসছি। চেয়ারে বসে টুপি খুলে কর্নেল তার পিঠে আটকানো কিটব্যাগটা নিচে রাখলেন। বায়নোকুলার আর ক্যামেরা তার কোলে বসল। আমার কাঁধের ব্যাগটা আমিও নামিয়ে রাখলুম। রায়মশাই ততক্ষণে পাশের ঘরে ঢুকেছেন। পালঙ্কের কাছাকাছি ঘরের এক কোণে পাশাপাশি দুটো কাঠের বন্ধ আলমারি চোখে পড়ল। তার পাশে দেওয়ালে বসানো একটা আয়রন চেস্ট। বলতে যাচ্ছিলুম যে 10 লক্ষ টাকা দামের নীলাটা ওই আয়রন চেস্টে ছিল কিনা, কিন্তু বলাটা হলো না। রায়মশাই ফিরে এলেন একটা দোনলা বন্দুক নিয়ে। কর্নেল বললেন, বন্দুক কেন রায়মশাই? রায়মশাই চাপা স্বরে বললেন, আপনারা আসার একটু আগে ও ঘরের জানালায় বন্দুক হাতে বসেছিলুম। একটা লোক আমবাগানের কাছে ঝোপের মধ্যে দাঁড়িয়েছিল। দুবার লোকটাকে সন্দেহজনকভাবে উকি ঝুঁকি দিতে দেখেছি। বন্দুকের নল দেখামাত্র লুকিয়ে পড়েছে, তাই অঘোরকে ডাকছিলুম। কেমন চেহারা লোকটার? শুধু মাথাটা দেখেছি, মাথায় ছাই রঙা টুপি, মুখটা স্পষ্ট দেখতে পাইনি। অঘোর আসুক, ওকে ওদিকে লক্ষ্য রাখতে বলবো। কর্নেলের দিকে তাকালুম। চোখের ইশারায় ওকে বলতে চেয়েছিলুম লোকটা নিশ্চয়ই আমাদের প্রিয় হালদার মশাই, কিন্তু কর্নেল আমার দিকে তাকালেন না। বললেন, আপনাকে সেবার বলেছিলুম জিনিসটা সাবধানে রাখবেন। সাবধানেই তো রেখেছিলুম। আপনি আগে কফিটা খেয়ে নিন। অঘোরবাবু নিজেই কফি আনলেন ট্রেতে। বললেন,
রায়মশাই, কিনুদাকে সাহেবদের জন্য মনে করুন স্পেশাল রান্না করতে বলেছি। ও বেলা বরং বাজার থেকে স্পেশাল মাছ মাংস আনবো। ততক্ষণ মনে করুন আমি গিয়ে দেখি ভুলু কতটা জায়গা পরিষ্কার করলো। বিকেলে মনে করুন গাছের চারাগুলো পুঁততেই হবে। রায়মশাই বাঁকা হেসে বললেন, বাবুর বাগান করার শখ হয়েছে, বুঝলেন কর্নেল সাহেব? এক গুচ্ছের কি সব গাছের চারা এনে রেখেছে। ভালো তো, এখন তো বৃক্ষরোপণ উৎসব চলছে সবখানে। অঘোরবাবু সেই উৎসব পালন করবেন। মন মেজাজ ভালো থাকলে বলতুম আপনি ওর বৃক্ষরোপণ উৎসব উদ্বোধন করবেন। অঘোরবাবু কাঁচুমাচু মুখে বললেন, আগে মনে করুন গোটা 10-12 চারা। কিসের গাছ তাও জানি না, বিনা পয়সায় বিলি করছিল, তাই মনে করুন আমিও গিয়ে লাইন দিয়েছিলাম। অঘোর, ওসব কথা ছাড়ো। সকাল থেকে দেখছি আমবাগানের পাশে ঝোপের ভেতর থেকে একটা লোক উকিঝুঁকি দিচ্ছে। তোমাকে তো ডেকে সাড়াই পাইনি। আমি বন্দুক বাগিয়ে বসেছিলুম, এবার দেখলেই গুলি ছুটতুম। সর্বনাশ! তাহলে মনে করুন রাত বিরাতে কি ওই লোকটাই বাড়িতে ঢিল ছুঁড়ে আমাদের ভয় দেখাতো? দিন তো আমাকে বন্দুকটা, বেটার ছেলেকে মনে করুন তাড়া করে গুলি ছুঁড়ে মনে করুন। রায়মশাই ওর হাতে সত্যি বন্দুকটা দিলেন। বন্দুক কাঁধে নিয়ে অঘোরবাবু সবেগে বেরিয়ে যাচ্ছিলেন। রায়মশাই বললেন, অঘোর, সাবধান, লোকটাকে সত্যি সত্যি গুলি করবি নে, তার মাথার ওপর গুলি ছুঁড়ে ভয় দেখাবি। দেখেছিস তো সে রাতে যেই গুলি ছুড়লুম ঢিল পড়া বন্ধ হয়ে গেল। অঘোরবাবু ঘুরে দাঁড়িয়েছিলেন, মুচকি হেসে বললেন, আমার মাথা খারাপ? সত্যি সত্যি কারোর ঠ্যাঙে গুলি ছুড়লে মনে করুন উল্টে খুনের দায়ে ফেসে যাব না? কর্নেল বললেন, রাত বিরেতে বাড়িতে ঢিল পড়তো বুঝি? হ্যাঁ, কফিটা খান, বলছি সেসব কথা। আমি বললুম, অঘোরবাবুকে বন্দুকটা তো দিলেন, কিন্তু উনি আদৌ বন্দুক চালাতে জানেন তো? সরকার আইন করে শিকার নিষিদ্ধ করেছেন, কিন্তু একসময় আমি অঘোরকে সঙ্গে নিয়ে নীলকুঠির জঙ্গলে হরিয়াল মারতে যেতুম। আমার সঙ্গী ছিল শুধুই অঘোর। মাঝে মাঝে তাকেও গুলি ছোড়ার ট্রেনিং দিতুম। আসলে অঘোর আমার ঠাকুরদার নায়েবের নাতি। ঠাকুরদা ছিলেন জমিদার। জমিদারি উঠে যাওয়ার পর তার নায়েব সদানন্দবাবু বৃদ্ধ বয়সে এ বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। তার ছেলে রমাকান্ত, মানে অঘোরের বাবা, কেষ্টনগরে স্কুল মাস্টারি করতেন। রমাকান্ত কাকা হঠাৎ মারা গেলে অঘোরকে নিয়ে তার বিধবা স্ত্রী সুধাময়ী আমাদের বাড়িতে এসে আশ্রয় নেন। সুধা কাকিমা বাড়ির কাজকর্ম করতেন। সে অনেক বছর আগের কথা। সুধা কাকিমাও মারা গেলেন, আর অঘোর এ বাড়িতেই থেকে গেল। বিয়ে করেনি। মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যেত, আবার ফিরে আসতো। এখন বয়স হয়েছে, এদিকে আমিও একা মানুষ। অল্প কিছু জমি জমা আছে, অঘোরই দেখাশোনা করে। কর্নেল সাহেব এসব কথা জানেন। কর্নেল বললেন, রাত্রে বাড়িতে ঢিল পড়ার ব্যাপারটা একটু বলুন তো। গত সপ্তাহে একদিন মাঝরাত্রে নিচে অঘোরের চেঁচামেচি শুনে ঘুমটা ভেঙে গেল। বন্দুক হাতে বারান্দায় গিয়ে টর্চের আলো জ্বেলে জিজ্ঞেস করলুম, কি হয়েছে? অঘোর বলল, বাড়ির ভেতরে কোনো বদমাস ঢিল ছুটছিল। তখন বাড়িতে কি কারেন্ট ছিল না? না, লোডশেডিং ছিল। নীলপুরে বিদ্যুতের হাল খুবই শোচনীয়। তো তারপর যে রাতে লোডশেডিং হয়েছে সেই রাতেই ঢিল পড়ল। সকালে দেখেছি উঠোনে ইট পাটকেল ভর্তি। তারপর খেয়াল হলো হাতে বন্দুক থাকতে চুপ করে থাকা উচিত হচ্ছে না। পরশু রাতে তৈরি হয়েই ছিলুম। অঘোরের চেঁচানি শুনে বারান্দা থেকে পরপর দুটো ফায়ার করলুম, ঢিল পড়া বন্ধ হলো। তারপর সকালে আবিষ্কার করলুম নীলা চুরি গেছে। কোথায় রেখেছিলেন? ঠিক এই সময় বাইরে কোথাও বন্দুকের গুলির শব্দ হলো এবং অঘোরবাবুর চিৎকার শোনা গেল, রায়মশাই সেই পাশের ঘরে ঢুকে জানালা থেকে চিৎকার করছিলেন। কর্নেল কফি শেষ করে চুরুট ধরালেন। তার কোনো চাঞ্চল্য দেখলুম না। বললুম, নিচে গিয়ে কিন্তু ব্যাপারটা দেখা উচিত ছিল কর্নেল। হালদার মশাই আবার উঁকি দিতে এসে বিপদে পড়লেন নাকি? কর্নেল চোখ বুজে চুরুট টানতে থাকলেন। একটু পরে রায়মশাই এ ঘরে এসে বললেন, অঘোর খামোখা একটা কার্তুজ নষ্ট করলো। ওদিকটায় বন বাঁধার, আর ভুলু লোকটা ভিতুর শিরোমণি। দিন দুপুরে ভূত দেখতে পায়।
জিজ্ঞেস করলুম, আচ্ছা এই ভুলুই কি আপনার বাড়িতে থাকে? না, ভুলু একজন দিনমজুর। অঘোরের বাগানের স্বাদ হয়েছে, তাই ওকে দুপুর পর্যন্ত কাজে লাগিয়েছে। জঙ্গল কেটে মাটিতে গর্ত করে রাখবে, ব্যাস। কর্নেল চোখ খুলে বললেন, অঘোরবাবুকে কোথায় দেখে এলেন? ও এক আস্ত গবেট। ঝোপের মধ্যে দাঁড়িয়ে ভুলুকে আঙুল তুলে দেখাচ্ছে লোকটা কোন দিকে পালিয়েছে। এবার বলুন, নীলা কোথায় রেখেছিলেন? রায়মশাই কপালে থাপ্পড় মেরে বললেন, আমারই দুর্বুদ্ধি। আপনাকে দেখিয়েছিলুম রত্নটা আয়রন চেস্টে থাকতো। ঠাকুরদার বাবার আমলের আয়রন চেস্ট। গত বছর চাবি ঢুকিয়ে ঘোরাতেই চাবি ভেঙে গেল। অঘোরকে দিয়ে কামার ডেকে এনে কোনো ক্রমে খোলা তো হলো, কিন্তু চাবির ভাঙা অংশটা কামার অনেক চেষ্টাতেও বের করতে পারল না। সে বলল কলকাতা থেকে মিস্ত্রি আনতে হবে। অঘোর কলকাতা থেকে মিস্ত্রি এনেছিল। বললে দেওয়াল ভেঙে নাকি আয়রন চেস্ট বের করে তার সঙ্গে কলকাতা পাঠাতে হবে, তা না হলে নাকি চাবি বের করা যাবে না। নতুন লক তৈরি করে লাগাতে হবে। সে এক হাঙ্গামা। তাই মিস্ত্রিকে যাতায়াতের ভাড়া আর কিঞ্চিত ওই বকশিস দিয়ে বিদায় করলুম। তাহলে এখন আয়রন চেস্টের অবস্থা কি? কপাট ঠেলে আটকে রেখেছি, ভেতরকার জিনিস অন্যত্র সরিয়েছি। রত্নটা? শিবশম্ভু রায় চাপা স্বরে বললেন, ওটা কিছুদিন কাঠের আলমারিতেই লুকিয়ে রেখেছিলুম। তারপর ভাবলুম নিরিবিলি জায়গায় বাড়ি, ডাকাত পড়লে আলমারি ভাঙবে সোনাদানার লোভে। তাই মাঝে মধ্যে ঠাই বদল করে রাখতুম। কখনো পাশের ঘরের কুলুঙ্গিতে গণেশের তলায় কাগজে মুড়িয়ে রাখতুম, আবার কখনো ওই পালঙ্কে গদির তলায়। আমারই দুর্মতি। গত সপ্তাহে ওটা এই হোমিওপ্যাথির বাক্সের ভেতরে একটা খোপে ঢুকিয়ে রাখলুম। ভাবলুম এর ভেতর এমন একটা দামি রত্ন আছে কেউ ভাবতেও পারবে না। ওটা হোমিওপ্যাথির বাক্স থেকেই চুরি গেছে? রায়মশাই করুণ মুখে বললেন, হ্যাঁ। আপনি হঠাৎ হোমিওপ্যাথির দিকে মন দিয়েছিলেন কেন? ও, আপনি তো জানেন সে কথা। মধ্যে বছর দুয়েক পা আর কোমরে বাত হয়েছিল। অ্যালোপ্যাথি চিকিৎসায় সারেনি। তারপর নীলপুরের হোমিওপ্যাথির ডাক্তার অমর মুখুজ্জের চিকিৎসায় সেরে গেল। তখন নিজেই বইপত্র পড়ে টড়ে হোমিওপ্যাথির নেশায় পড়ে গেলুম। অঘোর, কিনু ঠাকুর, তার বউ মানদা, কিনুর মেয়ে কাকুলি সবাই অসুখ বিসুখে আমার ওষুধ খায়। বললে বিশ্বাস করবেন না, ম্যাজিক। ঠিক বলেছেন, ম্যাজিক। কিন্তু এই বাক্সটা কি এখানেই থাকে, নাকি মাঝে মধ্যে নিচে নিয়ে গিয়ে অন্য রোগীদেরও চিকিৎসা করেন? তা করি, মানে কখনো সখনো করেছি আর কি। গত এক সপ্তাহের মধ্যে বাক্সটা নিচে নিয়ে গিয়ে কাউকে ওষুধ দিয়েছেন কি? না, তবে একদিন ভুলুর বউ তার বাচ্চার জন্য ওষুধ নিতে এসেছিল। তখন আমি শুধু ওষুধ নিয়েই নিচে গিয়েছিলাম। ওই সময় যদি কেউ এ ঘরে ঢুকে থাকে, বাইরের লোকের ঢোকার প্রশ্নই ওঠে না। বাড়ির কেউ ঢুকতে অবশ্য পারে, কিন্তু যেই ঢুকুক সে কেমন করে জানবে যে এই বাক্সতে একটা দামি রত্ন লুকোনো আছে? রত্নটার কথা বাড়িতে কেউ কি জানে? আমি কাউকেই বলিনি। জানবার মধ্যে জানে শুধু আমার ছেলে অমলকান্তি, সে থাকে আমেরিকার ডালাসে। মেয়ে নন্দিতা থাকে ব্যাঙ্গালোরে। আমার জামাই ওখানে টাউন প্ল্যানিংয়ের হর্তাকর্তা। বছরে মেয়ে জামাই একবার আসে ওই পুজোর সময়। তাহলে আপনার জামাইও জানেন? সুপ্রকাশের না জানার কারণ নেই। এই সময় অঘোরবাবু বন্দুক কাঁধে নিয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলেন। তা মনে করুন মানুষটা ভূত বোঝা গেল না। দেখলুম ঝোপঝাড়ের ফাঁক দিয়ে মনে করুন একটা টুপি ভাসতে ভাসতে ভ্যানিশ হয়ে গেল। তন্ন তন্ন করে খুঁজে পেলুম না। এদিকে ভুলুও মনে করুন। বন্দুক দাও, খামোখা একটা কার্তুজ খরচ করে এলে। তা মনে করুন আপনিই তো গুলি ছুটতে বলেছিলেন। খুব হয়েছে। কর্নেল সাহেবদের নিয়ে যাও, চান টানের ব্যবস্থা করে খাইয়ে দাও, আমি যাচ্ছি। একটু পরে নিচের একটা সাজানো গোছানো ঘরে আমাদের ঢুকিয়ে দিয়ে অঘোরবাবু বললেন, কাকলিকে স্নানের জল ভর্তি করতে বলি। স্নান করলে মনে করুন শরীর ফ্রেশ হয়ে যাবে। কর্নেল বললেন, আমি স্নান করব না অঘোরবাবু। তাহলে মনে করুন আমি ভুলুর কাছে গিয়ে কতগুলো গর্ত খুঁড়েছে দেখে আসি। তলায় মনে করুন গোবর সার ফেলে জল ঢালতে হবে তো। বলে বারান্দায় গিয়ে তিনি ডাকলেন, কিনুদা, আমি এখনই আসছি, তুমি সাহেবদের খাবার রেডি করো।
খাওয়া দাওয়া করে কর্নেল জানলার কাছে বসে চুরুট টানছিলেন। আমি অভ্যাসবশত বিছানায় একটু গড়িয়ে নিচ্ছিলাম। একটু পরে কর্নেল বললেন, জয়ন্ত, উঠে পড়ো, বেরোবো। কোথায় বেরোবেন এখন? হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তো কেলেঙ্কারি। বৃষ্টির লক্ষণ দেখছি না, জোরে বাতাস বইছে। ওঠো তো, নীলকুঠির জঙ্গলে যদি দৈবাত পিশাচটার দেখা পাই। কর্নেলের তাগিদে সেই বেরুতেই হলো। গেটটা ভেজানো ছিল। বাইরে গিয়ে কর্নেল বললেন, অঘোরবাবুর বাগান দেখে আসি। বাগান? বাগান তো এখনো হয়নি। ভবিষ্যতে হবে। বলে কর্নেল বাড়ির পূর্ব দিকে গেলেন। তারপর বললেন, বাহ, অনেকটা জায়গা পরিষ্কার করা হয়েছে, গাছের চারা বসানোর গর্তও হয়ে গেছে। কর্নেল এগিয়ে গিয়ে গর্তগুলো গুনলেন। তারপর ওপাশে একটা ঘাসে ঢাকা জমিতে গিয়ে বাইনোকুলারে সম্ভবত পাখি খুঁজতে থাকলেন। একটু পরেই তিনি হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন, ফলে তাকে অনুসরণ করতেই হলো আমায়। একা এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। একটা ছোট্ট নালা ডিঙিয়ে ঝোপ জঙ্গলের ভেতর একটা পায়ে চলা পথ পাওয়া গেল। সেই পথ ধরে কিছু দূর যাওয়ার পর একটা প্রকাণ্ড বটগাছ এবং নিচে নদী দেখতে পেলুম। বটতলায় গিয়ে কর্নেল একটু কাশলেন। অমনি অবাক হয়ে দেখলুম গাছটার অন্য পাশে ঝুড়ির আড়াল থেকে আবির্ভূত হলেন প্রাইভেট ডিটেকটিভ কে হালদার। আমাদের দেখে ফিকফিক করে হাসলেন। তারপর বললেন, ইরিগেশন বাংলোর চৌকিদার রে ম্যানেজ করছি, অসুবিধা হয় নাই। আপনারা আইলেন কিনা খবর লইবার জন্য রায়মশাইয়ের বাড়ির পিছনে গেছিলাম। কি কাণ্ড! অঘোরবাবু সাংঘাতিক লোক, আরে বন্দুক লইয়া তারা করছিল, একখান গুলিও ছুটছিল। কর্নেল বললেন, আপনি তাড়া খেয়ে কি সেজ বাংলায় চলে গিয়েছিলেন? লাঞ্চ খাইয়া এইখানে ওয়েট করছিলাম। আমাদের জন্য? না, আমি কেমনে জানবো আপনারা এইখানে আইবেন? হালদার মশাই চারিদিক দেখে নিয়ে চুপি চুপি বললেন, রায়মশাইয়ের বাড়ির কাছে অঘোরবাবু তারা খাইয়া এখানে আইয়া পড়ছি। হঠাৎ দেখি একখান নাও ওইখানে বান্ধা আছে। আমারে ওরা দেখে নাই। মাঝি বিড়ি টানছিল, আর একজন প্যান্ট শার্ট পরা লোক নাও এতিক্কা নাই মা মাঝিরে কইল, তুমি এখন যাও, 4:30 বাজলে এইখানে আইয়া ওয়েট করবা। বাহ, তাহলে অন্তত একজন সন্দেহজনক লোককে আবিষ্কার করেছেন। নাওখান যদি আগেই আইয়া পড়ে, মাঝির লগে আলাপ করুম, কি কন? কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে বাংলোয় ফিরতে তো আপনার সন্দেহ হয়ে যাবে। সঙ্গে টর্চ আছে, ফায়ার আর্মসও আছে। পিশাচের পাল্লায় পড়লে রিভলভার দিয়ে আত্মরক্ষা করা যাবে না হালদার মশাই। পিশাচ? বাংলোর চৌকিদারও কইছিল নীলকুঠির জঙ্গলে নাকি পিশাচ আছে। কর্নেল স্যার, 34 বৎসর পুলিশে চাকরি করছি, কত রাত্রে বনে জঙ্গলে ঘুরছি, পিশাচ দেখি নাই। তবে আপনার লগে যাইয়া 2বার নকল পিশাচ দেখছিলাম। এখানকার পিশাচ নকল নাও হতে পারে। বলে কর্নেল বাইনোকুলারে নদী দেখতে থাকলেন। একটু পরে বললেন, একটা ছই ঢাকা নৌকো আসছে। কই, যন্ত্রখানা একবার দেন দেখি কর্নেল স্যার। কর্নেল ওকে বাইনোকুলারটা দিলেন। গোয়েন্দাপ্রভুর কিছুক্ষণ দেখার পর বললেন, হ্যাঁ। নৌকোটা কিছুক্ষণের মধ্যে সামনে এসে পড়ল। হালদার মশাইয়ের ইচ্ছে ছিল একা গিয়ে আলাপ জমাবেন, কিন্তু কর্নেল এগিয়ে গিয়ে বললেন, এই যে মাঝি ভাই, আমাদের একটু বেড়াতে নিয়ে যাবে? ভাড়ার অসুবিধে হবে না, কত চাও? মাঝি নৌকো বেঁধে বলল, না স্যার, হরিপুরের বিশুবাবুর ভাড়া করা নৌকা। বাবু নীলপুরে শ্বশুরবাড়িতে আছেন। বাবু আর বাবুর বউ 5টা নাগাদ এসে পড়বে। তা কটা বাচ্চা স্যার? হালদার মশাইয়ের মুখ দেখে মনে হলো কথাটা তিনি বিশ্বাস করেননি। হালদার মশাই মাঝির সঙ্গে আলাপ করলেন। বোঝা গেল তিনি আমাদের সঙ্গী হতে চান না। বরাবর দেখে আসছি ওর মনে কোনো খটকা বাঁধলে উনি তার হেস্তনেস্ত না করে ছাড়েন না। কোন হরিপুরের জনৈক বিশুবাবু সম্পর্কে ওর কেন খটকা বেঁধেছে তা আপাতত জানা যাবে না। ততক্ষণে কর্নেল হাঁটতে শুরু করেছেন। তাকে অনুসরণ করে বললুম, কর্নেল, এইদিকে কোথায় যাচ্ছেন? নীলকুঠির জঙ্গলে। কর্নেল বাইনোকুলারে পূর্ব দিকে জঙ্গলের শীর্ষে সম্ভবত পাখিটাকে দেখে নিলেন। তারপর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলেন। মধ্যে মধ্যে ফাঁকা ঘাস জমি, জমার ঝোপের মধ্যে উঁচু নিচু গাছগুলো এলোমেলো বাতাসে দুলছে। চারদিকে অদ্ভুত একটা শোঁ শোঁ শন শন শব্দ।
এদিকে আমি প্রতি মুহূর্তে সাপের ছোবল খাওয়ার আশঙ্কায় বিপন্ন বোধ করছি। তবে কর্নেল আমার আগে আছেন। সাপ ফোঁস করে উঠলে প্রথমে তিনিই টের পাবেন। কিছুক্ষণ পর ইটের চাবড়া দেখতে পেলুম। তাহলে এটাই নীলকুঠির ধ্বংসাবশেষ। এখানে গাছের তলা মোটামুটি ফাঁকা, এখানে ওখানে ছড়িয়ে আছে প্রকাণ্ড সব লাইম কংক্রিটের স্তূপ। কর্নেল আরও কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন। তারপর আমাকে ইশারায় দাঁড়াতে বলে একটা উঁচু প্রকাণ্ড স্তূপের দিকে পা টিপে টিপে এগিয়ে গেলেন। তিনি জঙ্গলে ঢাকা ওই স্তূপটার কাছাকাছি গেছেন, অমনি ধূপ ধূপ শব্দে কেউ যেন দৌড়ে পালিয়ে গেল। কর্নেল ততক্ষণে স্তূপের ওপাশে চলে গেছেন। আচমকা এরকম ধূপ ধূপ দৌড়ে যাওয়ার শব্দ শুনে হকচকিয়ে গিয়েছিলুম। কর্নেল স্তূপের আড়ালে অদৃশ্য হতেই ডাকলুম, কর্নেল, কর্নেল। কর্নেলের সাড়া এলো। স্তূপের ওপাশে গিয়ে দেখি কর্নেল খানিকটা ছাইয়ের কাছে হাঁটু মুড়ে বসে আছেন। অবাক হয়ে জিজ্ঞেস করলুম, আরে কি দেখছেন এখানে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এই পদ্যটা তুমি নিশ্চয়ই পড়েছ। লক্ষ্য করো, ছাইটুকু থেকে এখনো ধোঁয়া উঠছে। হ্যাঁ ঠিক তো, কেউ এখানে সবেমাত্র আগুন জ্বেলেছিল মনে হচ্ছে। কিন্তু পালিয়ে গেল কেন? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, ইস, আর 2-3 মিনিট আগে আসতে পারলে লোকটাকে হাতে নাতে ধরে ফেলতুম। বাইনাকুলারে ওকে জঙ্গলে ঢুকতে থেকে সন্দেহ হয়েছিল বটে, কিন্তু অনুমান করতে পারিনি ওর উদ্দেশ্য কি। এখন বোঝা গেল। আচ্ছা, ওটা কিসের ছাই? তুমি পরীক্ষা করে বলো, এটুকু ছাই কিসের হতে পারে? কর্নেল কয়েক পা এগিয়ে ঘাসের ভেতর থেকে একটা দেশলাই কুড়িয়ে নিলেন। বললেন, লোকটা দেশলাই ফেলে পালিয়েছে দেখছি। তার মানে সে যা পোড়াচ্ছিল তা গোপন কিছু। ছাইটুকু লক্ষ্য করে বললুম, এটা দেখে তো কাগজ পোড়া মনে হচ্ছে। ঠিক ধরেছ। কিন্তু লোকটাকে পালানোর সময় আপনি দেখতে পাননি? কাছে এই ঝোপটা দেখছো, এর ভেতরে ঢুকে গিয়ে সামনের স্তূপের আড়াল হওয়া সোজা। কর্নেল আতস কাজ বের করে ছাইটুকু পরীক্ষা করে বললেন, মনে হচ্ছে একটা চিঠি। অবাক হয়ে বললুম, একটা চিঠি পুড়িয়ে ফেলার জন্য এই জঙ্গলে ঢোকার কি দরকার ছিল? লোকটা যেই হোক বেশি সাবধানী। রায়মশাইয়ের বাড়ির দোতলা বা ওর ঘরের জানলা থেকে চারপাশটা দেখা যায়, খোলামেলা জায়গা। কাজেই চিঠিটা নীলকুঠির জঙ্গলে পোড়ানো নিরাপদ। যাই হোক, চলো ফেরা যাক। জঙ্গল পেরিয়ে পোড়ো ঘাসে ঢাকা মাঠ এবং সেই নালা পেরিয়ে গিয়ে বললুম, চিঠি পোড়ানোর ব্যাপারটা না কিছুতেই মাথায় ঢুকছে না। কেউ কোনো গোপনীয় চিঠি পোড়াতে চাইলে আমরা এখানে আসবার আগেই তো পুড়িয়ে ফেলতে পারত। হঠাৎ আজ বিকেলেই কেন পোড়ালো? যত ভাববে মাথার ঘিলু বিগড়ে যাবে ডার্লিং, ছেড়ে দাও। রায়মশাইয়ের বাড়ির কাছাকাছি গিয়ে দেখলুম অঘোরবাবু গাছের চারাগুলো গর্তে বসিয়ে ঝাড়ি থেকে জল ঢালছেন। আমাদের দেখতে পেয়ে একগাল হেসে বললেন, তা মনে করুন চারাগুলো একেবারে তাজা, 1 বছরেই ঝাঁকড়া হয়ে বেড়ে উঠবে। কর্নেল চোখ বুলিয়ে চারাগুলো দেখে বললেন, কিন্তু বেড়া না দিলে যে গরু ছাগলে মুড়িয়ে ফেলবে অঘোরবাবু। তা কি দেব না ভাবছেন স্যার? ওই দেখুন রায়মশাইয়ের বাঁশঝাড়, পারমিশন নিয়েছি। কাল ভোরে ভুলু কাটারি নিয়ে আসবে, আমি বাজার থেকে দড়ি কিনে আনবো। বাহ, কিন্তু আমার মনে হচ্ছে চারাগুলো এক জাতের গাছের হলে ভালো হতো। এটা মনে হচ্ছে আকাশমণি, পরেরটা শিরীষ, কি আশ্চর্য, এটা মনে হচ্ছে অর্জুন গাছ, আর ওটা সম্ভবত ইউক্যালিপটাস। হোক না, বিনে পয়সায় পেয়েছি। কিন্তু এত ঘন করে লাগানো ঠিক হয়নি, গাছগুলো বেড়ে উঠলে ঠাসাঠাসি হয়ে যাবে। আগে স্যার, মনে করুন গাছ দেখতে ভালোবাসি, তারপর মনে করুন এগুলো হবে আমার নিজের গাছ। বুড়ো বয়সে এখানে কুটির তৈরি করে মনে করুন মুনি ঋষির মতো বসে থাকবো। রায়মশাই মনে করুন যখন স্বর্গধামে, তখন তো ও বাড়িতে আমার ঠাঁই হবে না, ওর ছেলে বা মেয়ে জামাই বাড়ি বেচে দেবেন। এসব ভেবেই মনে করুন এই প্ল্যানটা আমার মাথায় এসেছিল। চমৎকার প্ল্যান, বাহ, আপনার বুদ্ধির প্রশংসা করি অঘোরবাবু। অঘোরবাবু হাসতে হাসতে বললেন, আগে স্যার, আমার যে বড্ড ভুলো মন, তাই আগে ভাগেই মনে করুন নিজের আশ্রম পত্তন করে রাখলুম। অঘোরবাবু দাঁড়িয়ে রইলেন। আমরা রায়বাড়িতে গিয়ে ঢুকলুম।
রায়মশাই উঠোনের শেষ প্রান্তে গরুর চালাঘরের সামনে দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে এগিয়ে এসে বললেন, নীলকুঠির জঙ্গলে ঢুকেছিলেন নাকি? হ্যাঁ, জয়ন্তকে নীলকুঠির ধ্বংসাবশেষ দেখিয়ে আনলুম। বর্ষার সময় জঙ্গলে ঢোকা উচিত হয়নি, সাপ থাকতে পারে বলে রায়মশাই হাঁক দিলেন, কিনু, সাহেবদের কফি তৈরি করে আনো। অঘোর বোধ করি গাছের চারা পুচ্ছে, পাগল একটা। আমাদের থাকার ঘরে তালা আঁটা ছিল। খাপ্পা হয়ে রায়মশাই বললেন, চাবি অঘোরের কাছে। কাকলি, এ ঘরের চাবি নিয়ে আয়, অঘোরের কাছে আছে। কিনু ঠাকুরের মেয়ে কাকলি দৌড়ে বেরিয়ে গেল। কর্নেল আস্তে আস্তে বললেন, আচ্ছা রায়মশাই, আপনি হরিপুরের বিশুবাবু নামে কাউকে চেনেন? নীলপুরে তাঁর শ্বশুরবাড়ি। রায়মশাই ভরু পুঁচকে বললেন, তাকে চেনেন নাকি? না, নদীর ঘাটে নৌকো রেখে বিশুবাবু নাকি শ্বশুরবাড়ি বউকে আনতে গেছেন। নৌকোর মাঝি বলল ওটা নাকি ছোট ঘাট, নতুন তৈরি হয়েছে। ঠক, জোচ্চোর, চিটিংবাজ। আগে তো নীলপুরেই থাকতো, ঘর জামাই ছিল। হরেন দত্তর আড়ত আছে, একটি মাত্র মেয়ে, তাই বিশুকে আড়তে বসিয়েছিল। বদমাস বিশু এরিয়ার চোর ডাকাতদের চোরাই মাল কিনত আর কলকাতায় বেচে আসতো। শেষে পুলিশ ওকে ধরেছিল। হরেন টাকা কড়ি খরচ করে জামাইকে ছাড়িয়ে এনেছিল, কিন্তু বিশু কোন মুখে আর শ্বশুরবাড়িতে থাকবে? কদিন আগেই হরেন বলছিল তার মেয়ে রাগ করে চলে এসেছে, তাই বুঝি বিশু শ্বশুরবাড়ি এলো। কিন্তু অমন চোরা পথে কেন? মাঝি বুঝি আপনাদের বলল ছোট ঘাট, নতুন ঘাট। বোগাস, ওখানে ঘাটই নেই। বিশুবাবু কি আপনার বাড়িতে কখনো এসেছেন? না, আমার কাছে ওর কি কাজ থাকতে পারে? এলে বাড়ি ঢুকতেই বা কেন দেব? অঘোরবাবু দৌড়ে এলেন। ইস, কর্নেল সাহেবদের দেখেও মনে করুন চাবির কথা মনে পড়েনি। আমার ভুলও মন, ছ্যা 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 ছ্যা। বলে তিনি তালা খুলে দিলেন। রায়মশাই বললেন, চাবিটা আমাকে দাও অঘোর, তোমার ভুলো মন নিয়ে আমার সবসময় প্রবলেম। দাও। চাবিটা রায়মশাইকে দিয়ে অঘোরবাবু টিউবওয়েলে হাত পা ধুতে গেলেন। দেখলুম কাকলি হাতল টিপে দিচ্ছে। ঘরে বসে কফি খেতে খেতে শুনলাম শাঁখ বাজল। সম্ভবত কিনু ঠাকুরের স্ত্রী মানদা শাঁখে ফু দিচ্ছেন। রায়মশাই বললেন, সন্ধ্যা আহ্নিকটা সেরে আসি, আপনারা রেস্ট নিন। বলে তিনি সুইচ টিপে আলো জ্বালিয়ে দিলেন এবং ফ্যানের স্পিড বাড়িয়ে দিয়ে বেরিয়ে গেলেন। কফি খাওয়ার পর কর্নেল চুরুট ধরিয়ে বললেন, বিশুবাবুর যা পরিচয় পেলুম, হালদার মশাই না বিপদে পড়েন। হালদার মশাইয়ের কাছে তো রিভলভার আছে। কর্নেল কি একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় অঘোরবাবু চায়ের কাপ হাতে ঘরে ঢুকে চেয়ারে এসে বসলেন। বললেন, তা মনে করুন আজকে শান্তিতে ঘুমোতে পারবো। কর্নেল বললেন, হ্যাঁ, নিজের আশ্রমের শিলান্যাস করলেন। আগে না না, সে কথা বলছি না। আপনি এসেছেন তাই মনে করুন বাড়িতে আর রাত বিরেতে ঢিল পড়বে না। ঢিল পড়া নাকি গত রাত থেকে বন্ধ হয়েছে। অঘোরবাবু চাপা স্বরে বললেন, গত রাতেও মনে করুন ঢিল পড়েছিল। রায়মশাইকে কিছু জানতে দিইনি আমরা। কিনুদাকে জিজ্ঞেস করুন, জানলে গুলি খরচ করতেন। কার্তুজের যা দাম মনে করুন। আচ্ছা অঘোরবাবু, আপনি নীলপুরের হরেন দত্তর জামাই বিশুবাবুকে চেনেন? খুব চিনি। তাকে মনে করুন কোথায় দেখলেন? নদীর ঘাটে নৌকো থেকে নেমে গ্রামে ঢুকেছেন। বেটার ছেলের কাছে মনে করুন আমি 15 টাকা পাবো ধার করেছিল, শোধ দেয়নি। রাতের আধারে মনে করুন কখন কেটে পড়বে, এক্ষুনি গিয়ে ওকে মনে করুন ধরে ফেলতেই হবে। বলে অঘোরবাবু দ্রুত বেরিয়ে গেলেন। একটু পরে কর্নেল জানলায় উঁকি মেরে বললেন, অঘোরবাবু টর্চ জেলে টাট্টু ঘোড়ার মতো দৌড়ে গেলেন। কিন্তু হরিপুরের বিশুবাবুকে কি উনি আর শ্বশুরবাড়িতে পাবেন? নৌকোর মাঝি বলছিল না বিকেল 5টা নাগাদ উনি সস্ত্রীক নৌকোয় উঠবেন। আপনি কিন্তু অঘোরবাবুকে কথাটা বললেই পারতেন। তাই তো, আমারও দেখছি বড্ড ভুলো মন। বেচারা অকারণ হয়রান হয়ে ফিরে আসবেন, কিংবা বলা যায় না নদীর দিকে দৌড়বেন। কিন্তু তোমারও কি ভুলো মন জয়ন্ত? তুমি ওকে বললে না কেন? তা মনে করুন একটু ভুলোমনা হয়েই পড়েছি। আমাদের হালদার মশাই আমাকে অন্যমনস্ক করেছেন। সাবধান জয়ন্ত, অঘোরবাবুর কথা নকল করতে গিয়ে তুমিও মুদ্রাদোষের কবলে পড়বে। বলে কর্নেল দরজার কাছে গেলেন।
হালদার মশাইয়ের জন্য আমিও উদ্বিগ্ন। আমার এখনই একবার নদীর ধারে যাওয়া উচিত। আমিও যাব আপনার সঙ্গে। থাক, আর তোমাকে সন্ধেবেলায় বনবাজারে হাঁটতে হবে না। আমার পায়ে হান্টিং বুট আছে, সাপের দাঁত বিঁধবে না। তুমি অপেক্ষা করো, হ্যাঁ? আমি বেরোচ্ছি। পথে বরং গাছের ডাল কেটে একটা লাঠি বানিয়ে নেব। কর্নেল তার কিটব্যাগটা পিঠে এঁটে বেরিয়ে গেলেন। বাইনোকুলার এবং ক্যামেরাটা নিলেন না। কিটব্যাগে আছে জঙ্গল কাটা কাটারি, তা আমি জানি। কিছুক্ষণ পরে রায়মশাইয়ের সাড়া পাওয়া গেল। ডাকলেন, বারান্দায় কাকলি দাঁড়িয়েছিল। সে বলল, ছোটবাবু তো টর্চ নিয়ে কোথায় বেরিয়েছেন? রায়মশাই বললেন, টর্চ নিয়ে? তার মানে বাজারে আড্ডা দিতে গেছে। আবার আড্ডাবাজ হয়েছে অঘোর। কাল অত রাতে ফিরল, বলল ট্রেন লেট। মিথ্যা কথা। পরশু রাতেও ফিরল 10টার পর। আসুক আসুক, ও মজা দেখাচ্ছি বলে উনি আমাদের ঘরে এসে ঢুকলেন। জিজ্ঞেস করলেন, কর্নেল সাহেবকে অঘোর সঙ্গে নিয়ে গেছে বুঝি? বললুম, কই না তো। কর্নেল তো সেজ বাংলোয় ওর একজন বন্ধুর কাছে গেছেন। রায়মশাই একটা চেয়ার টেনে বসে চাপা স্বরে আমাকে বললেন, আপনি তো কর্নেল সাহেবের কাছের মানুষ। আমার জিনিসটার ব্যাপারে তদন্ত কতদূর করলেন জানেন? মনে হচ্ছে তদন্ত করতেই বেরিয়েছেন, কারণ সেজ বাংলায় ওর সেই বন্ধু একজন প্রাইভেট ডিটেকটিভ। আগেই ওই ভদ্রলোককে পাঠিয়ে দিয়েছিলেন কর্নেল। রায়মশাই খুশি হয়ে বললেন, হ্যাঁ, কর্নেল সাহেবের ওপর আমার ভরসা আছে। আপনি নিশ্চয়ই জানেন, আগের বার এখানে উনি এসে নীলকুঠির জঙ্গলের পিশাচ রহস্য পর্দাফাই করেছিলেন। বলেন কি? আমি তো জানি না এর কিছু। কর্নেল শুধু বলেছেন ওই জঙ্গলে রাত দুপুরে অমানুষিক গর্জন শুনেছিলেন। ওটা ছিল চোরাচালানিদের ঘাঁটি। শ্মশানে রাত বিরেতে সব যাত্রীরা গেলে ওদের নৌকো চোখে পড়ে সন্দেহ হতেই পারে। তা ভালোই পিশাচের গপ্প রটিয়েছিল ব্যাটার ছেলেরা। আর ওই অমানসিক গর্জন ব্যাপারটা, মাইক্রোফোনে বিকট চিৎকার। কর্নেল দলটাকে পুলিশ দিয়ে পাকড়াও করিয়েছিলেন। তবে এই গোপন ব্যাপার বাইরের লোকেরা তো জানে না। তাই এখনও রাত বিরেতে শ্মশান যাত্রীরা ডেলাইট জেলে অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকঢোল বাজায়। রায়মশাই এবার ঘটনাটা বিস্তারিত শুনিয়ে ছাড়লেন। তার কিছুক্ষণ পর কর্নেল এসে গেলেন। বারান্দার নিচ থেকে বললেন, জঙ্গলে জল কাদায় আছাড় খেয়েছি রায়মশাই। শর্টকাটে আসতে গিয়ে এই বিপদ। এক বালতি জল চাই। রায়মশাই উঠে গেলেন। কাকুলি, এখানেই জল এনে দে। ইস, হাতে আর জুতোয় কত কাদা লেগে গেছে। কাদা ধুয়ে কর্নেল ঘরে ঢুকলেন। জিজ্ঞেস করলুম, তা হালদার মশাইয়ের খবর কি? কর্নেল আমার কথায় কান দিলেন না। তোয়ালেতে হাত মুছে জুতো খুলে চটি পড়লেন। তারপর বললেন, রায়মশাই, কফি খাবো। নিশ্চয়ই খাবেন। কিনু, সাহেবকে কফি দাও। বলে চাপা স্বরে জিজ্ঞেস করলেন, খবর আছে কিছু? আছে, কফি খেয়ে আপনার ঘরে গিয়ে বলবো। তাহলে বরং আমার ঘরেই চলুন, সেখানেই কফি পাঠাতে বলছি। ঠিক আছে, তাই চলুন। জয়ন্ত, তুমিও এসো। দোতলায় রায়মশাইয়ের ঘরে গিয়ে বসার পর কিছুক্ষণের মধ্যেই কিনু ঠাকুর কফি আর পাঁপড় ভাজা দিয়ে গেলেন। কর্নেল বললেন, রায়মশাই, সিঁড়ির দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে আসুন। রায়মশাই এ কাজে দেরি করলেন না। খবর শোনার জন্য আমিও উদ্গ্রীব। কর্নেল এবার কফিতে চুমুক দিয়ে চাপা স্বরে বললেন, সুখবর, কিন্তু আগে বলুন জিনিসটা কিসের ভেতর রেখেছিলেন? ওটা ছিল একটা রূপোর কৌটোর মধ্যে। আমি রূপোর কৌটো ওই আলমারিতে রেখে হোমিওপ্যাথি ওষুধ যে সাদা কাগজে দিই তার মধ্যে মুড়ে রেখেছিলুম, যাতে চোর ডাকাতের সন্দেহ না হয়। কর্নেল প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট কৌটো বের করলেন। সেটা অ্যালুমিনিয়ামের। এ ধরনের কৌটোয় লোকেরা দোক্তা খায় দেখেছি। কর্নেল বললেন, এই কৌটোটা কার চিনতে পারছেন কি? না তো। কৌটোটা নতুন কেনা। বলে কৌটোর মুখ খুলে কর্নেল প্রায় মুরগির ডিমের গড়নের একটা নীল পাথর টেবিলে রাখলেন। পাথরটাতে আলোর ছটা পড়ে ঝলমল করছিল। রায়মশাই দু হাতে নীলাটা তুলে নিয়ে কপালে ঠেকিয়ে বললেন, ও ভগবান, আপনার মঙ্গল করুন। রায়মশাইয়ের চোখ জলে ভিজে গেল। অবাক হয়ে বললুম, আরে এটা কার কাছে কোথায় হঠাৎ উদ্ধার করলেন? এই কথাটা আমার বলা বারণ। হ্যাঁ রায়মশাই, রত্নটা এবার যত্ন করে ভালো জায়গায় রাখুন।
কাঠের আলমারি নিরাপদ নয়। আপনার ঘরে গতবারে একটা ছোট সিন্দুক দেখেছিলুম, সেটা কোথায়? খাটের তলায় পড়ে আছে, বহুদিন ব্যবহার হয় না। ওটা ওই সিন্দুকের মধ্যে রাখুন, কিন্তু সাবধান, ও ঘরে আপনার অগোচরে কেউ যেন না ঢুকতে পারে। সে রাতে কর্নেলকে অনেক প্রশ্ন করেও জানতে পারলুম না যে এত সহজে কি করে তিনি 10 লক্ষ টাকা দামের নীলাটা উদ্ধার করলেন। সকালে উঠে দেখি কর্নেল যথারীতি প্রাতঃভ্রমণে বেরিয়ে গেছেন। আজও আকাশে বৃষ্টি মেঘ ছিল না, মনে হচ্ছিল যেন শরৎকাল। আমি ঘুম থেকে উঠে কফির বদলে চা খাই। চা খাওয়ার পর বেরিয়ে গেলুম। ওদিকে অঘোরবাবুর হাঁক ডাক শোনা যাচ্ছিল। বাড়ির পূর্ব দিকে গিয়ে দেখলুম সেই ভুলু বাঁশ কেটে এনেছে এবং বেড়ার আয়োজন চলছে। আমাকে দেখে অঘোরবাবু হাসলেন। এতক্ষণে উঠলেন বুঝি? কর্নেল সাহেবকে মনে করুন একবার নীলকুঠির জঙ্গলে দেখলুম। আচ্ছা অঘোরবাবু, কাল সন্ধ্যায় বিশুবাবুর দেখা পেয়েছিলেন? অঘোরবাবু বেজার মুখে বললেন, না, মনে করুন সেই বিকেলেই কেটে পড়েছিল। চারাগুলো এক রাতের মধ্যেই বেশ সতেজ হয়ে উঠেছে। দেখতে দেখতে বললুম, চারাগুলোর ডালে দেখছি দড়ি বাঁধা আছে, এইগুলো তো কেটে ফেলা উচিত। হ্যাঁ, কেটে ফেলবো, আর মনে করুন 2-3 দিন যাক। একটা চারার দুটো ডালে সাদা সুতো বাঁধা এবং একটা চিরকুট আটকানো দেখে বললুম, এটা আবার কি? তা মনে করুন ফরেস্ট ডিপার্টমেন্টের স্লিপ, গাছের নাম লেখা আছে। কিছুক্ষণ বেড়া বাঁধার কাজ দেখার পর বাড়ির ভেতরে গেলুম। দেখলুম কখন কর্নেল বাড়ির পশ্চিম দিক ঘুরে বাড়ি ঢুকেছেন। বললুম, তা হালদার মশাই কেমন আছেন? উনি সেচ বাংলোয় যাননি? কর্নেল ঘরে ঢুকে বললেন, হালদার মশাই এতক্ষণে নীলপুর বাস স্টপে, সেচ বাংলোয় গিয়ে দেখা করেছি। এ যাত্রা উনি অক্ষত শরীরেই আছেন। তবে হরিপুরের বিশু যেতে দেরি করেছিল। রাত 9টায় নৌকোয় হালদার মশাইকে দেখে সে খাপ্পা হয়ে গিয়েছিল। হালদার মশাই কিছু বলার আগে বিশু তাকে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছিল। ওখানে অবশ্য হাঁটু পর্যন্ত জল। হালদার মশাই পাড়ের ঝোপ আঁকড়ে না ধরলে কি ঘটতো বলা যায় না। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমরাও বাস স্টপেই যাব, উনি অপেক্ষা করবেন আমাদের জন্য। ব্রেকফাস্ট করে রায়মশাইয়ের কাছে বিদায় নিয়ে বেরুচ্ছিলুম, অঘোরবাবু এসে বললেন, তা মনে করুন কোথায় চললেন স্যার? কলকাতায় ফিরতে হচ্ছে। চলি অঘোরবাবু, পরে আপনার বাগান দেখতে আসবো। আগে আসবেন বই কি, তা মনে করুন বাগান আমার স্বপ্ন। শর্টকাটে বাস স্টপ যাওয়ার পথে বললুম, কর্নেল, নীলা উদ্ধারের রহস্যটা এইবারে না বললে মনে করুন। সাবধান জয়ন্ত, এই মনে করুন বড় সাংঘাতিক জিনিস। হ্যাঁ, বাইনাকুলারে দূর থেকে দেখছিল তুমি অঘোর অধিকারীর স্বপ্নের বাগানে দাঁড়িয়েছিলে। চারাগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য তোমার চোখে পড়েনি? একটু ভেবে বললুম, চারাগুলোর ডালে দেখেছি দড়ি বাঁধা ছিল, আর একটা চারার ডালে সাদা সুতোয় বাঁধা ছিল বন বিভাগের চিরকুট। দোক্তার কৌটোয় নীলা ভরে অঘোর অধিকারী ওই চারাটার তলায় পুঁতে রেখেছিল। বিশুর সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে। অঘোর এখনো জানে না তার চোরাই মালে বাটপারি হয়েছে, তাই আহ্লাদে আছে। আসলে এটা আমার অঙ্ক জয়ন্ত। এত কাল পরে হঠাৎ অঘোর অধিকারীর বাগান করার শখ হয়েছে। কতকগুলো চারা জোগাড় করেছে। কাল সন্ধ্যায় বেরিয়ে চিরকুট বাঁধা চারাটা উপড়াতেই কৌটোটা টর্চের আলোয় চকচক করে উঠেছিল। ডার্লিং, এটা নিছক অঙ্ক। আজ জঙ্গলে অঘোরবাবু ভুলুকে একটা চিঠি পড়াতে পাঠিয়েছিল। চিঠিটা রায়মশাই মেয়েকে লিখেছিলেন। অঘোর অধিকারী নিশ্চয়ই সব চিঠি খুলে পড়ে ফের আঠা এঁটে ডাকবাক্সে ফেলত। এভাবেই সে নীলাটার কথা জেনেছিল। যে চিঠিটা ভুলুকে দিয়ে সে গোপনে পড়াতে পাঠিয়েছিল, ওতে রায়মশাই লিখেছিলেন নীলাটা তিনি বুদ্ধি করে হোমিওপ্যাথির বাক্সে লুকিয়ে রেখেছেন। বয়স হয়েছে, হঠাৎ স্ট্রোকে মারা পড়লে তাঁর মেয়ে যেন এসে নীলাটা খুঁজে পায়। অঘোর এই চিঠি পড়েই স্বর্গ হাতে পেয়েছিল। এও কি আপনার অঙ্ক? আজ ভোরে বেরোনোর সময় কৌশলে রায়মশাইকে জিজ্ঞেস করেছিলুম সম্প্রতি কোনো চিঠি তিনি ছেলে বা মেয়েকে লিখেছিলেন কিনা এবং তাতে কি লিখেছিলেন। রায়মশাই জানিয়ে দিলেন। অঘোর অধিকারীকে দিয়েই সব চিঠি ডাকঘরে পাঠান উনি। কাজেই অঙ্কটা মিলে গেল। আচ্ছা, ওই ঢিলটা পড়তো কেন? ওটাই অঘোরের বদমাইশি।
ভুতুড়ে আবহাওয়া তৈরি করতে চাইছিল বাড়িতে। রায়মশাই মুখে যাই বলুন, আমি খুব ভালো করে জানি উনি ভূত প্রেতে বিশ্বাসী। যদি নীলাচুরি ভূতের ঘাড়ে চাপানো যায়। বলে কর্নেল বাইনোকুলারে সম্ভবত পাখি দেখে নিয়ে আবার হাঁটতে থাকলেন। গল্প এখানেই শেষ নয়, কিন্তু একটু পরিশিষ্ট আছে, সেটাও তো বলা দরকার। আমরা কলকাতা ফিরে যাওয়ার কিছুদিন পরেই কর্নেল রায়মশাইয়ের একটা চিঠি পেয়েছিলেন। তাতে উনি লিখেছিলেন, সম্প্রতি অঘোর বাড়ি ছেড়ে চলে গেছে। একটা চিঠি লিখে রেখে গেছে। সংসারে তার আর মন নেই। সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাসী হয়ে হিমালয়ে যাবে। হতভাগা কেন সন্ন্যাসী হবে, এটাই আমার কাছে একটা রহস্য। তবে এ রহস্য নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই। আপনাকেও এ বিষয়ে মাথা ঘামাতে বলছি না। আর হ্যাঁ, আর একটা কথা, যাবার আগে সে তার বাগানের চারাগাছগুলো উপড়ে ফেলে দিয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প নীলপুরের নীলা রহস্য। গল্পের উপস্থাপনায় এবং জয়ন্তর চরিত্রে সৌভিক, কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী রাজা ভট্টাচার্য, গোয়েন্দা কে হালদার এবং ষষ্ঠীচরণের ভূমিকায় বাবু, রায়মশায়ের ভূমিকায় সুমন, অঘোরবাবুর ভূমিকায় আমি রাজীব, মাঝির ভূমিকায় সত্যজিৎ, কাকলির ভূমিকায় ইপসিতা, আমাদের এবারের পোস্টার ডিজাইনে রৌমো। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।